সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সন্তান আব্দুল্লাহ আল বেরুনী সৈকত নিজ উপজেলা থেকেই তার ছাত্রদলে হাতেখড়ি। স্বাভাবিক কারণেই নির্যাতন নিপীড়নের শুরু সেখান থেকেই। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সদস্য সচিব। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তার নিপীড়নের স্মৃতি রোমন্থন করতে স্টুডিওতে আজ হাজির হয়েছেন তিনি। সৈকত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ির সন্তান মোহাম্মদ মিনার হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ি তার নিজ বাড়ি। এটিই ছিল মিনারের অপরাধ। এই অপরাধে মিনারকে নির্মম নির্যাতন চালায় হাসিনার পুলিশ বাহিনী। নিপীড়নের পুরো ঘটনা শুনতে আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তাকে। মিনার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ও মিনার হোসেনের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় ছাত্র রাজনীতি করতেন আব্দুল্লাহ আল বেরুনী সৈকত। সেটি ৯০ দশকের কথা। এখন একই উপজেলায় বিএনপির সদস্য সচিব তিনি। মাঝখানে কেটে গেছে অন্তত ৫ দশক। দীর্ঘ এই পথ পরিক্রমায় তিনি দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নানা গুরুত্বপূর্ণ পদে। নেতৃত্ব দিয়েছেন ব্যবসায়িক সংগঠনেরও। ১৯৯২ সালে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর উচ্চশিক্ষা গ্রহণ করেন ভারত ও বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সৈকতের সফলতা কিংবা ব্যর্থতার গল্প রয়েছে অনেক। সেই সঙ্গে রয়েছে নির্যাতন নিপীড়নের দীর্ঘ ইতিহাসও। বিশেষ করে হাসিনার গত ১.৫ দশকের ফ্যাসিবাদী রাষ্ট্রে প্রবলভাবে নিপীড়িত হন এই বিএনপি নেতা। মোহাম্মদ মিনার হোসেনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। যেই গ্রামে জন্ম নিয়েছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার বাবার নাম আব্দুল মালেক আর মা মোর্শেদা বেগম। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাস করেন মিনার। ২০১১ সালে স্থানীয় বাগবাড়ি KM উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর ভর্তি হন টাঙ্গাইল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ উন্নয়ন বিভাগের উপর MBA করছেন। বাবা আব্দুল মালেক স্থানীয় বিএনপির সঙ্গে যুক্ত। সেই সুবাদে মিনারও জড়িয়ে পড়েন ছাত্রদলের রাজনীতিতে। বর্তমানে তিনি ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক। রাজনৈতিক ক্যারিয়ার ছোট হলেও মিনারের নিপীড়ন নির্যাতনের ইতিহাস বেশ দীর্ঘ। শহীদ জিয়ার গ্রামে বাড়ি। ঠিক এই কারণেই তাকে থানায় ঝুলিয়ে ৩ দিন ধরে পেটায় হাসিনার পুলিশ। এমন বহু নির্যাতন আর হামলা মামলা নিয়ে এখনও রাজপথেই রয়েছেন মিনার হোসেন। তার লক্ষ্য জাতীয়তাবাদের রাজনীতিতে কেবল সামনে এগিয়ে যাওয়া। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম। এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। প্রথমেই যাচ্ছি আব্দুল্লাহ আল বেরুনী সৈকত। সৈকত, আপনার রাজনৈতিক ক্যারিয়ার বেশ দীর্ঘ। উপজেলা পর্যায়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়ে শুরু করেছেন রাজনীতি। মাঝে দীর্ঘ বছর কেটেছে, এখনও আপনি ওই একই উপজেলার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। কেমন ছিল আপনার পথ চলা? গত ১৫ বছরের কোন স্মৃতিগুলো আসলে জীবন থেকে কোনোদিন বাদ দেওয়া যাবে না, যেগুলো সারা জীবন গেঁথে থাকবে? এখানে ৩-৪টা ঘটনা খুব বেদনাবিধুর। একটু ছোট ছোট করে বলবেন। আমাদের বরিশাল ২৩ সালে বরিশালে আমাদের একটা সমাবেশ ছিল। তো সেখানে আমরা যখন সমাবেশে যাওয়ার পথে আমাদেরকে আওয়ামী সন্ত্রাসী পেটোয়া বাহিনী অ্যাটাক করে। কোন জায়গায়? এটা হচ্ছে নেসারাবাদ, আমাদের পাশে হচ্ছে বাণীরপাড়া থানা, জাস্ট বর্ডারেই। তো হঠাৎ করে আমরা গাড়িও নিতে পারছিলাম না, বাসেও যেতে পারছিলাম। বাস চেক করে করে তারা সবাইকে নামিয়ে দিচ্ছে যে কেউ যেতে পারবে না। হঠাৎ করে সন্ধ্যার সময় অনেক লোক, প্রায় ৩০-৪০ জন হঠাৎ করে আমাদের সিএনজির ৩-৪টা সিএনজি আমরা একসাথে আমাদের উপর আক্রমণ করে। মানে আপনারা কি বরিশালে যাচ্ছিলাম? হ্যাঁ। ঘটনাস্থলটি কোন জায়গায়? আমাদের স্বরূপকাঠির বর্ডার, যেটা থেকে আমরা বাণীরপাড়া হয়ে বরিশাল যেতে হয় আমাদের, ওখানে রাস্তায় স্ট্যান্ডেই। তো
তো এরপরে ওখান থেকে আমরা স্বাভাবিকভাবে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয় এবং আপনি ফিজিক্যালি আহত হয়েছেন? আমাকেও ফিজিক্যালি, আমি তখন ওখান থেকে সেভ হতে পেরেছি, বাট আমার সাথে যারা ছিল তাদেরকে আমি সেভ করতে যে আমি বেশ লাঞ্ছনার শিকার হই। আমরা তো কোনো অপরাধ করতে যাইনি কোথাও, আমরা জনগণের দাবি আদায়ের জন্য আমরা একটা সমাবেশে অংশগ্রহণ করতে যাব, ওটা তো আমাদের অধিকার, জনগণ হিসেবে আমাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার তো আপনারা দেখেছেন গত 15 বছরে কিভাবে তারা গলা টিপে রেখেছে। প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেটা হচ্ছে 22 সালে। তো তখন আমাদের পশ্চিমে আমাদের নদীর এপার ওপার দিয়ে আমাদের নদীবহুল এলাকা, যখন আমরা ট্রলারে যাচ্ছি প্রায় আমাদের 15-20টা ট্রলারে লোক প্রায় 2000-এর মতো, তো ওখানে একটা ব্রিজ আছে। তো ব্রিজে যাওয়ার সময় আমরা যখন ওই ওপারে পৌঁছাই, হঠাৎ করে ব্রিজের উপর থেকে পাশ থেকে বৃষ্টির মতো ইট পাটকেল তারা ছোড়াছড়ি করছে। তো ওই হামলাটা আমরা ইনজিওর্ড হই, আমি ইনজিওর্ড হই। এরপরে আরেকটা ঘটনা হচ্ছে, আমরা ইউনিয়ন কমিটি করতে যাই। ইউনিয়নে যাওয়ার পরে ওখান থেকে হঠাৎ করে কিছু পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায় থানাতে ধরে নিয়ে যাওয়ার পরে তখন ওসি গোলাম সরোয়ার, সে বেশ অকথ্য ভাষায় গালাগালি করে, এরপরে আমাকে অন্তরীণ করে থানা গারদের ভিতরে। তারপরে ওখানে কিছু এসআই ছিল 3-4 জন, তারা এসে আমাকে বিভিন্ন ধরনের মানসিক টর্চার করে। কোনো ধরনের আমাকে বসার জায়গা বা শোয়ার জায়গা তো দূরের কথা, খুব নোংরা পরিবেশে রেখে দেয় এবং কারোর সাথে দেখা করতেও বাধা দেয়। কোনো কথাও আমাদের বাইরে কারো কোথাও কোনো খবর পাঠাবো ফ্যামিলিকে বা জানাবো, এই সুযোগ তারা আমাকে দেয়নি। তো এরকম অনেক সময় চলে গেছে। এরপরে আমি যতই রিকোয়েস্ট করি কোনো কথাই সরে না। বলে যে, আমি বললাম কারণ কি, আমাকে অ্যারেস্ট করার কি কারণ? বলে যে উপরের নির্দেশ। তো উপরের নির্দেশ হলে আমার তো অপরাধ বলতে হবে, তার স্পেসিফিক কোনো অপরাধ ওসি সাহেব বলে না, সেকেন্ড অফিসার বা এসআই যারা আছে তারাও কোনো অপরাধ বলে না। তো এই করতে করতে অনেক সময় যায়। এরপরে আস্তে আস্তে মানুষজন জানতে থাকে যে আমি অ্যারেস্ট হয়েছি বিনা অপরাধে। তো আস্তে আস্তে থানার সামনে অনেক লোক জড়ো হয়ে যায়। তো ওই সময় স্বরূপকাঠিতে একটা ঘটনা ঘটে, যেখানে হচ্ছে থানার কলাপসিবল গেট, থানার গেট তারা বন্ধ করে দেয়। সাধারণ জনগণ এত আসা শুরু করলো যে ওসি ভয়ে সে কলাপসিবল গেট এবং মেইন গেট বন্ধ করে দিয়েছে, যে কোনো লোক ভিতরে আসতে পারবে না। তো আমাকে মামলা দিবে, মামলা শুনলাম রেডি করতেছে। রেডি করার পরে এক পর্যায়ে রাত তখন বাজে 1:30 সময় লোক কেউই ওখান থেকে সরছে না, সবাই দাঁড়ায় আছে যে তাকে ছাড়তে হবে, তার অপরাধ কি বলতে হবে। হঠাৎ করে ওসি আমাকে ডাক দিল, রুমে যে ওনাকে নিয়ে আসেন। তো আমি গেলাম, বলেন যে কি মামলা দিবেন? বলে যে আপনার জন্য আমরা থানার গেটে খুলতে পারতেছি না, আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে, আমরা একটা মুসলিকা দেন। তো আমি কেন মুসলিকা দেবো, আমি তো কোনো অপরাধ করিনি। মুসলিকা দেওয়া তো অপরাধ স্বীকার করে যে আমি এটা করছি। পরে বলে যে না, আজকে আপনাদের অন্য ইউনিয়নে আছে অফিস, আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে, আসলে কোনো এরকম ঘটে নাই, তারা একটা সাজানো মামলা এরকম রেডি করতেছে আর কি। তাই বলছি যে না, আমি এটা কোনো ধরনের কোনো দিব না, আমাকে কোন সময় অ্যারেস্ট করছেন সব টাইম আছে, তা আপনারা যদি বলেন যে আমি ওই সময় ওইখানে হামলা করছি, সেটা তো আমি মেনে নিব না। তো এক পর্যায়ে ওসি অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে বলে যে ঠিক আছে, আপনি এখন যান, কিন্তু আপনাকে ভবিষ্যতে যদি কোনো প্রোগ্রামে দেখি বা এলাকায় দেখি, আপনাকে কিন্তু সরাসরি জেলে পাঠিয়ে দেবো, থানা আনবো না আর কি। তো এটা আমার খুব হঠাৎ করে একটা আমি রেডি ছিলাম না, বাট হঠাৎ করে এরকম ধরে নিয়ে এসে এরকম ঘটনা, আমার ওইটাই ছিল ফার্স্ট। সরাসরি আক্রমণের মুখে পড়েছেন? আমি জুলাই আন্দোলনের সময় পড়েছি। আন্দোলনের সময় আমি আমার বাসা ঢাকা বসুন্ধরাতে, ওখানে যমুনা ফিউচার পার্কের সামনে আসলে আমাদের নির্দেশনা দেওয়া হয় যে ওখানে দায়িত্ব পালন করার জন্য। তো ওখানে তো আমরা সবাইকে খাবার দাবার দিচ্ছি। তো যখন গন্ডগোল শুরু হলো, আমি 2 জায়গায় রাবার বুলেট বিদ্ধ হই, আমার এখানে এবং পায়ে। তো তখন সবার সাথে যে আন্দোলনের যে ভয় তো দূরে কথা, তখন চিন্তা করি যে এখানে জীবন দিলেও আমাদের আসলে কোনো সমস্যা নাই, দেশের জন্য আমরা জীবন দিব। তো তখন আমি ইনজিওর্ড হই, 3-4 দিন আমি বেড রেস্টে ছিলাম, এরপর আস্তে আস্তে ঠিক হই। জি, ধন্যবাদ সৈকত। আপনার কাছ থেকে আবারও শুনবো মোহাম্মদ মিনার হোসেন। মিনার, আপনি তো এখনো স্টুডেন্ট, আপনি রানিং শিক্ষার্থী। আপনি এই গণ অভ্যুত্থানে কারাবরণও করতে হয়েছিল এবং দীর্ঘদিন যাবত আপনি আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন। এত অল্প বয়সে কেন রাজনীতিতে জড়ালেন? আমি বেড়ে উঠেছি বিএনপি পরিবারের
রাজনীতির সাথে সরাসরি আমার বাবা ছিলেন ইউনিয়ন বিএনপির রাজনীতি করতেন, সেখান থেকে আমার দেখে দেখে বেড়ে ওঠা। 2003 সালে আমার ফার্স্ট জনাব তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করানো, এবং তখন থেকেই আমার মনে ছোট ছোট করে চিন্তা মাথায় গেঁথে ওঠে। এবং স্কুল যখন পড়ি, আমি যখন হাই স্কুলে পড়ি, তখনও আমি ছোট করে মানে রাজনীতিতে ছোট ছোট প্রোগ্রামে আমরা যাওয়ার চেষ্টা করতাম, ইউনিয়নের বিভিন্ন প্রোগ্রামে বা উপজেলার প্রোগ্রামেও তখন যাইতাম। সেখান থেকেই রাজনীতির একেবারে হাতে করি। 19শে জুলাই যেটা ঘটে, জুমার নামাজ শুক্রবার দিন ছিল, এটার পরে আন্দোলনে তখন আমি যখন একেবারে মিরপুর জোনে সশরীরে আন্দোলন করি, তখন ঠিক আমাদের সামনে পুলিশ অ্যাটাক করে, হেলিকপ্টার দিয়ে পুলিশ গুলি মারে, মিরপুর মেট্রো রেলের ওপর থেকে পুলিশ অ্যাটাক করে। আপনারা ছিলেন কোন জায়গাটায়? আমি একদম মিরপুর গোলচত্বরে জোনে ছিলাম। জি, আমি ঠিক শাহালি মার্কেটের সামনে, কারণ আমরা সামনে যেগুলো পুলিশ প্রশাসন যারা গুলি করতেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু স্নাইপারের গুলিটা দেখতে পাচ্ছিলাম না। ঠিক আমরা একটু যখন পুলিশ সামনের দিকে অ্যাটাক করে, তখন আমরা একটু লুকানোর চেষ্টা করি। আর ঠিক আমার ডান পাশে একজন স্নাইপারের গুলি লাগে, গুলিটা আমাকেও লাগতে পারতো, আমিও শহীদ হতে পারতাম সেদিনই 19শে জুলাই। ঠিক আমরা পাশে দুজন, মানে ওনাকে আমি চিনি না, ঠিক গুলিটা পাশ দিয়ে আমার সামনে একটা জাস্ট সাউন্ড হয়, একদম গলায় এসে লাগে। উনি ওখানেই নিঃশ্বাস ত্যাগ করে, এবং ওনাকে রিক্সা করে আমি ওই আরেকজনের মাধ্যমে হসপিটালেও পাঠিয়েছিলাম। তো আমি এই কথাগুলো তুললাম এই কারণে, 18ই জুলাই 19শে জুলাইয়ের আমি নেতৃত্ব দেওয়ার কারণে ওখানে অনেক ছবি ভিডিও আমার মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় বা চলে যায়, প্রচার হয়ে যায়, যার কারণে তখন থেকে আমি একটা প্রশাসনের টার্গেটে আসি। এবং ওখানে আমি মিরপুর জোনে টানা 7 দিন একটানা আমি আন্দোলনে ছিলাম। সেটা চোখে কাপড় বাঁধা হোক, বা সেইখানে হচ্ছে তখন তো আন্দোলন ছিল, বা আর্মি প্রশাসন তখন নিয়ন্ত্রণ করতেছিল, তখনও আমি আন্দোলনে ছিলাম। তো একটা পর্যায়ে আমি 27শে জুলাই হচ্ছে আমার শ্যামলী বাসায়, আমি বন্ধুর বাসায় ছিলাম এই কয়েকদিন আন্দোলনে। 27শে জুলাই হচ্ছে আমি আমার যে বাসা, ভাড়া বাসায় থাকি আমি, ব্যাচেলর, এটা হচ্ছে শ্যামলীতে আমি অবস্থান করি। 27শে জুলাই আমার ফোনটা এই কয়েকদিন বন্ধই ছিল, বাট 27শে জুলাই কোনো কারণে আমি একজনকে ফোন করার জন্য ফোনটা অন করেছিলাম, এবং ফোনটা অন করার কারণে আর বন্ধ করা হয়নি। তো 27শে জুলাই প্রথমে আমার ছাত্র দলে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাজনীতি করে একজন ছোট ভাইকে প্রথমে তারা মোহাম্মদপুর ধানমন্ডি থেকে, এটা কটার দিকে? এটা হচ্ছে সন্ধ্যা নাগাদ, 7টা-8টা নাগাদ হবে, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মানে হচ্ছে তাকে পুলিশ সন্দেহ করে গ্রেপ্তার করে, এবং আমাকেও যেহেতু এই টানা কয়েকদিন খুঁজতেছিল, আমার ফোন বন্ধ, আমাকে ট্র্যাক করতে পারে নাই। তো ওকে পাওয়া মাত্রই ওর ফোনে আমার ভিডিওটাই আর ছবিটাই পেয়ে যায়, কোনো কারণে মিলিয়ে যায়। তখন তারা ওকে প্রথমে থানায় নেয়, দেন ডিবি অফিসে নেওয়ার পরে, কি নাম ওর নাম দিসান মাহমুদ রবি। তারা প্ল্যান করেছিল আমাকে তখনই খোঁজার জন্য, তো আমাকে সব মিলিয়ে খুঁজে পায় নাই। কল করেছিল আমাকে, আমি একটু বলে রাখি যে পুলিশ আমাকে ওর ফোন থেকে কল করেছিল, মানে ওকে কথা বলাইছে, বাট পুলিশের সামনে এটা যেন না বলে। তো আমাকে বলছে দেখা করবে, আমি বলছি আমি খুব এখন ঝামেলা, এখন আর দেখা করব না, সন্ধ্যা পর আজকে আর না আগামী দিন। তো ওকে ডিবিতে নিয়ে যায়। ডিবিতে নিয়ে আসার পরে কোনো কারণে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা হয় ডিবি অফিসে, যে বগুড়ার এরকম একটা ছেলে, ওকে হচ্ছে এটার সাথে জড়িত, এই যে ছেলেটাকে আমরা খুঁজতেছিলাম এটা সেই ছেলে। তখন তারা ডিবি প্রধান তখন হারুন ওই টাইমে মিটিংয়ে সিদ্ধান্ত দেয় যে এই ছেলেটাকেই আমার লাগবে আজকে রাতের ভিতরে, সেটা যেখানেই পারো সেখান থেকে ওকে নিয়ে আসতে হবে। তারা 11টা-12টার পর থেকে তারা আবার আমাকে এই যে ট্র্যাক করে খুঁজতে থাকে, কিন্তু আমার বাসাটা এমন একটা পয়েন্টে গুগল ট্র্যাক করে, কিন্তু এক্স্যাক্ট আমার বাসার লোকেশনটা পায় না। আশেপাশে বাসা অনেকগুলো বাসায় তারা খোঁজে, বিভিন্ন মানে রাতে 1টা-2টা বেজে গেছে এইগুলো করতে করতে খোঁজাখুঁজি করে, কিন্তু তারা আমাকে কোনোভাবে অরিজিনাল আমার যে বাসা এই ট্র্যাক করে পায় না, কারণ ছোটো ভাই আমার বাসা চিনে না। তো পরবর্তীতে ওর ফোন থেকে সার্চ করে আমার ইউনিভার্সিটির বন্ধু, ওরও কমন বড় ভাই, তো তার ফোনের মাধ্যমে তারা আমার ওই বন্ধুটাকে বাসায় যায় মোহাম্মদপুর, তার বাসা চেনে, তাকে উঠিয়ে নিয়ে এসে তারপরে ওর মাধ্যমে আমার বাসায় তারা অ্যাটাক করে। তো সেদিন স্বাভাবিকভাবে 27শে জুলাই দেশের পরিবেশ একটু ভয়ানক ছিল। আর্মি বা হচ্ছে সেদিন পুলিশ, বিজিবি সবাই মোতায়েন করা ছিল, এবং তারা টহল দিচ্ছিল সারা ঢাকা শহরে।
তো আমরা এমনি গভীর রাত পর্যন্ত জেগেছিলাম, 3টা পর্যন্ত হবে। তো তারপরে আমি যে শুয়েছি মাত্র ঘুমিয়ে গেছি, দরজায় নক করছে, আমি বুঝতে পারি নাই। তো দরজায় নক করার পরে প্রথমে একজনকে জিজ্ঞেস করছে, এখানে আমার নামটা মিনার, কিন্তু ও মিনার উচ্চারণ করতে পারে না, মিনাল বলতেছে, কিন্তু ও বুঝতে পারছে, বলছে ও তো এখানে থাকতো, এখন তো থাকে না। ও তো তারপরে আবার আরেক রুমে গেছে, এভাবে জিজ্ঞেস করতেছে। ওইটা একটু বড় বাসা, 5-6টা রুম। তো রুম থেকে একটা পর্যায়ে আমার রুমে যখন এসে নক করছে, তখন আমার মনের ভেতর সেট হয়েছে যে এটা তো এমনি ভয়ানক পরিবেশ, তার মানে এরকম কিছু হবে হয়তো। আমাকে বলছে এখানে মিনাল নামে কে থাকে, আমি বলছি আমি তো চিনি না। ও তখন পরের রুমে চলে যায়, আমার ফোন ছিল হাতে, আমি ফোনটা আরেক বন্ধুকে দিই সুইচ অফ করার জন্য। ও কাঁথা বালিশের নিচে লুকিয়ে রাখে, কিন্তু সুইচ অফ করতে পারে নাই। তো আরেক রুমে যাওয়ার পরে ও খুঁজে যখন না পাইছে, তখন এসে ওই ছবি বের করছে, যে এই যে এই ছবিটাকে ছবি বের করে নিয়ে আসে। এই ছবিটা পাইছে আমার যে ছোট ভাই, ওর ফোন থেকে, কারণ ছবি তো ওদের কাছে ছিলই, ওদের কাছে এই ডকুমেন্ট আছে, আমাকে খুঁজতেছে, কিন্তু ইনস্ট্যান্ট চিনতে পারে না। ছবি বের করে তখন আমার সামনে নিয়ে বলতেছে তুই তো মিনাল। তখন আমি বলছি আমি না। তারপরে ফোনে কল দেয়, কিন্তু ফোনটা বালিশের নিচে থাকার কারণে বেজে ওঠে, ফোনের সাউন্ডটা তারা বুঝতে পেরে তখন ইনস্ট্যান্ট আমাকে ধরে ওখানেই মারপিট করে। এবং মারপিট করতে করতে বাসায় কিছুক্ষণ সময় নেই, সবার ফোন চেক করে, সবার ফোন চেক করা শেষে অনেকের ফোনে তখন যেহেতু এইরকম মুভমেন্ট ছিল, সবার ফোনে এরকম ছবি ভিডিও ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেই আমাদের দরকার ছিল মিনারকে, আমরা মিনারকে পেয়েছি, সুতরাং বাদবাকিগুলোকে আমাদের এত জরুরি প্রয়োজন নেই। তখন আমি মাথায় সেট করি যে আমি তো গ্রেপ্তার হয়ে গেছি, ডিবি বা যেই উঠে নিয়ে যাচ্ছে, আমাকে তো জেলে যেতে হবে, এইভাবে চিন্তা ভাবনা করে আমি ইনস্ট্যান্ট ব্যাগে 2-3টা কাপড়ও গুছিয়ে নিয়ে ঠিক ওখান থেকে নামার পরেই কতজন মানুষ ছিল এটা আমি প্রথমে আজ করতে পারি নাই, কারণ ভেতরে ঢুকছে 4-5 জন। পরে যখন নিচে আসে দেখলাম গেটেও মানুষ, গেট মানে ফুল, তারা ছিল হচ্ছে 9 জন মানুষ টোটাল, ড্রাইভার সহ 10 জন, মানে হাইস গাড়ি নিয়ে গেছিলো। তারপরে যখন গাড়িতে নিয়ে আসে তখন আমি বুঝতে পারি যে এটা আমার ছোট ভাইকে আমার আগে গ্রেপ্তার করছে, তারপরে এই সিনারিগুলো। তারপরে তারা আমাকে ওখানে কালো টুপি পরিয়ে আমাদেরকে নিয়ে যায়। তো আমি যখন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে, তখন তো মানে ভোর রাতের দিকে আর কি, তখন তো রোড ফাঁকা, 1 ঘন্টা মনে হয় হবে। 1 ঘন্টা পরে আমি যখন আমাদেরকে ভিতরে নিয়ে আসার পরে, ভিতরে বলতে কোন জায়গায়? এটা ডিবি অফিসে, পরবর্তীতে আমি জানি যে এটা ডিবি অফিস। পরে রমনা জোনে নিয়ে যায়, এটা আমরা পরে বুঝতে পেরেছি এটা রমনা জোন। তো নিয়ে যাওয়ার পরে আমাদেরকে এক জায়গায় বসানোর পরে তাদের হয়তো রোস্টার ডিউটি ছিল, ওই ডিউটির লোকজন চলে যায়, নতুন ডিউটির লোকজনকে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। এরপরে শুরু হয় আমাদের হচ্ছে নির্যাতনের গল্পটা। এ পর্যন্ত নিজের কাছে মনে হয়েছিল আমি একজন আন্দোলনে গিয়েছিলাম, যেহেতু তারা এখন এই ফ্যাসিস্ট, যেহেতু এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে বা অংশগ্রহণ করতেছে তাদেরকে গ্রেপ্তার করতেছে, সেই রকমই হয়তো আমাকে গ্রেপ্তার করেছে। কিন্তু এর পরের সিনারিটা হচ্ছে যেটা ঘটে সেটা হচ্ছে যে সকালবেলা হওয়ার পরে আমাদেরকে প্রথমে ডিসি রুমে নিয়ে যায়। ডিসি হুমায়ুন কবির ছিলেন রমনা জোনের, এটা লিফটের 4-এ হবে, 27 জুলাই শেষ, 28 জুলাই হয়ে গেল। 28 জুলাই ডিসি রমনার জোনের হুমায়ুন কবিরের রুমে নিয়ে যায় এবং ওখানে একটা মিটিং, তারা আগে একটা মিটিং কল করে। ওখানে যে ডিবি প্রধান হারুন, হুমায়ুন কবির, এডিসি অ্যাডমিন, ওনার নামটা মনে নেই, আর এসি ছিলেন হচ্ছে জাবেদ ইকবাল প্রীতম, তাদের নেতৃত্বে আমাদেরকে নিয়ে ওই রুমে নিয়ে যাওয়ার পর তারা প্রথমে জিজ্ঞাসাবাদ করে, পরিচয়। তো আমি মানে স্বাভাবিকভাবেই প্রথমে চিন্তা করছি পলিটিক্যাল পরিচয়, এটা যদি স্বাভাবিক সাধারণ শিক্ষার্থীর আন্দোলন হিসেবে যদি আমাকে চালিয়ে নিয়ে যায় তাহলে ওই প্রেক্ষাপটেই যাক, হয়তো বা পলিটিক্যাল পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে না, এভাবে চিন্তা করে আমি প্রথমে পলিটিক্যাল পরিচয় দেই না। কিন্তু আমার যেহেতু এলাকার পরিচয়, আমার বাড়ি বগুড়া, গাবতলী, বাগবাড়িতে, এই পরিচয়গুলো জানার পরে ইনস্ট্যান্ট ডিবি হারুন এক কথায় নির্দেশনা দিয়ে দেয়, তারেক রহমানের সাথে সরাসরি এদের যোগাযোগ আছে এবং এই আন্দোলনে এই তারেক রহমান সহ এদের পার্টির অনেক কিছু এরা ইনফরমেশন জানে এবং এদেরকে খরচাপাতি দিয়ে এগুলো মেট্রো রেল পুরাইছে বলে একে সর্বোচ্চ পরিমাণ অ্যাকশন নাও এদের বিরুদ্ধে নিয়ে এদেরকে ব্যবস্থা করো দায়িত্ব দিয়ে, মানে শুধু বগুড়ায় বাড়ি হওয়ার কারণে বগুড়া এবং গাবতলী বাগবাড়িতে বাড়ি, তার মানে এরা তারেক রহমানেরই লোক। তো আমি পলিটিক্যাল পরিচয় তো তখন দিই নাই। তো তারপরে ডিবি হারুন মোটামুটি নির্দেশনা দিয়ে যে এদেরকে সকাল তখন কটা? তখন 9টা মনে হয় বাজবে এরকম, 9টা বা 10টা। মানে আপনি দেখছেন যে ডিবি হারুন আছে?
ডিবি হারুন আমাদেরকে নিয়েই জিজ্ঞাসাবাদটা শুরু করেছে। আচ্ছা আচ্ছা। করে ডিবি হারুন উনি বের হয়ে গেছে। তারপর শুরু হলো হচ্ছে ডিসি হুমায়ুন কবির, আর এডিসি অ্যাডমিন, আর এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হচ্ছে জাভেদ ইকবাল প্রীতম, তিনজন মিলিয়ে আমাদেরকে অ্যাকশন নেওয়া শুরু করলো। অ্যাকশন কয়জন তখন আপনারা ওখানে? আমরা দুজন, আপনি আর আপনার আমার ছোট ভাই। অ্যাকশন নেওয়া শুরু করলো। অ্যাকশন বলতে অ্যাকশনটা হচ্ছে এরকম যে আমাদের তো ফোন ওদের কাছেই, তো ফোন বের করলো, ফোনে তো ভিডিও ছবি দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে মিরপুরের 10-এর পুলিশ বক্স যেটা, ওখানে যেহেতু পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল, তো পুলিশের পোশাকগুলো আমাদের কাছে থাকে। এই পোশাকগুলো ওখানেই যেহেতু অনেক মানুষের বিষয় ছিল, আগুন ধরিয়ে দেয়। তো এই ভিডিওটা ছিল আমার মোবাইলে। তো যার কারণে প্রথমেই তারা অ্যাকশন নেয়, তুই তো এই যে পুলিশ যে মারা গেছে এটা হচ্ছে তোর হচ্ছে প্রথম অ্যাকশন, তুই তো পুলিশ মারছিস। তারপরে আমি এই মিছিলের নেতৃত্ব যে দেই 18 জুলাই প্রথম অ্যাকশন নিল, কি অ্যাকশন সেটাই বলছি যে তুই তার মানে পুলিশ মারছিস। তারপরে কথা শুরু করলো যে তোর মোবাইলেই তো ভিডিও দেখতেছি, তুই তো শত শত হাজার হাজার নেতাকর্মী নিয়ে এইগুলো এই যে মিছিল করতেছিস, এইগুলো তুই তো মেট্রো রেল পুড়েছিস, আগুন দিয়ে ভাঙছিস, তুই তো এগুলো শেখ হাসিনার বিরুদ্ধে এগুলো তুই করতেছিস, দেশের বিরুদ্ধে করতেছিস। তখন তারা প্রথমে আমার একটু বলে রাখি, আমাদের যে টুপি পরা ছিল, তো যখন আমাদের সাথে কথা বলছে তখন টুপিটা খুলেই কথা বলছে, তারপরে আবার টুপি পরে দেয়। দেওয়ার পরে আমাদের হাতটা ঠিক আমাদের যে হাত পিছনে বেঁধে দেয়, বেঁধে আমাদের মাঠ শুরু। এটা 3 ফিট মতো লম্বা হবে, লাঠিগুলো দিয়ে মাঠ শুরু। আমরা তখন আমাদের টুপি পরানো, মাঠ চলতেছে, একের পর এক মাঠ চলতেছে। আর ভিডিওগুলো বারবার ওরা ছবি ভিডিও দেখতেছে আর বলতেছে এর তো অনেক নেতাকর্মী নিয়ে মিছিল করতেছে, এর তো বড় নেতা। মাঠ শুরু, মারতে 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 আমি দাঁড়ানো, মারতে মারতে আমি পড়ে গেলাম। যখন একেবারে ফ্লোরে পড়ে গেলাম তখন এসআই ডাকে, মেবি বা কনস্টেবল ডাকে, এসআই ছিল কনস্টেবলই ছিল, তাদেরকে ডেকে বলে ওরা হচ্ছে এইভাবে ও যেন পড়ে না যায়, এইভাবে খাড়া করে ধরে থাক একদম, মানে আমার যেহেতু হাত বাঁধা, এইভাবে কাঁধের এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরে থাক, চাপ দিয়ে ধরে আছে। এই যে পিঠ থেকে শুরু করে কোমর, এই হাঁটু পর্যন্ত নিচ পর্যন্ত মারতে থাকে। তো মারতে মারতে এটা হচ্ছে একটা পর্যায়ে আবার আমি যখন আবার পড়ে যাই, তখন একটা পর্যায়ে আমি কিছুটা সেন্সলেস হয়ে যাই, মানে ইনস্ট্যান্ট সেন্সলেস হয়ে যাই। তখন আবার লাত্তিগুড়ি মারে, লাত্তিগুড়ি মারতে মারতে তখন আবার আমার সেন্স ফিরে আসে। তখন আবার শুরু হলো তোর পলিটিক্যাল পরিচয় কি, আমি তখন আমার পলিটিক্যাল পরিচয়গুলো দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে তখন তারা বলতেছে তাইলে তো তারেক রহমানের সাথে তোদের এইগুলো নিয়ে যোগাযোগ আছে, তোদেরকে এগুলো পড়ানোর নির্দেশ দিয়েছে। আমি বলছি আমাদের পার্টির, আমরা যেহেতু জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি, আর যেহেতু ফ্যাসিস্ট হাসিনা সারা দেশে মানুষের উপর জুলুম করতেছে, আমি সরাসরি বলেছি, এগুলোই বলেছি। হ্যাঁ, আমি ফ্যাসিস্ট বলেছি, কারণ আমি দীর্ঘ 10-12 বছর এই ফ্যাসিস্টের মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে মাত্র আন্দোলনে ছিলাম। সুতরাং আমি এটা বলে বলে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমাকে নির্যাতন করতেছে কিন্তু আমি ফ্যাসিস্ট বলেছি, যে ফ্যাসিস্ট হাসিনা যেহেতু সাধারণ মানুষের ওপর নির্যাতন করতেছে, শিক্ষার্থীদের, আমি বিশেষ করে ওখানে শিক্ষার্থীটাই তুলে ধরেছি, শিক্ষার্থীদের ওপর নির্যাতন করেছে। সুতরাং এই আন্দোলনে বিএনপি বা জাতীয়তাবাদ বা আমরা যারা ছাত্রদল করি, আমরা এখানে অংশগ্রহণ নিব, আমরা এখানে আন্দোলনে লড়াই করব। খুবই যৌক্তিকভাবে আপনারা এই আন্দোলনে অংশ নেবেন, সেই যুক্তি তুলে ধরলেন। এটাই স্বাভাবিক। এই মাঠটার শেষেই আমাকে প্রথমে নিয়ে যায়, দেখ এখানে কোনো সাধারণ শিক্ষার্থীর আন্দোলন ছিল না, এটা বিএনপি আন্দোলন করতেছে হচ্ছে এই হাসিনার বিরুদ্ধে। তো তোরা তো হাসিনার বিরুদ্ধে, তুই বলতেছিস সাধারণ শিক্ষার্থীর পক্ষে আন্দোলন, এটা তো ওরা তো সবাই তুই বলেই ডাকে ওখানে। হ্যাঁ, এর আগে একটু বলি যে আমি কখনো কল্পনা করি নাই যে একটা প্রশাসনে একজন ডিসি, এডিসি, এসি তারা বিসিএস পরীক্ষা দিয়ে এরকম জায়গায় প্রশাসনের দায়িত্বে পান। তারা একজন মানুষকে, বাংলাদেশে একজন নাগরিককে অন্যায় প্রমাণিত হওয়ার আগে এভাবে নির্যাতন করতে পারে, এটা আমার ধারণা ছিল না। আমার ধারণা ছিল তারা হয়তোবা এসআই কনস্টেবল তাদেরকে দিয়ে হয়তোবা নির্যাতন বা কথাবার্তা এগুলো বলায়, কিন্তু সরাসরি আমাকে অ্যাটাক দিয়েছে, মেরেছে হচ্ছে ডিসি, এডিসি এবং এসি, 3 জন। তো যেটা ঘটে যে আমাকে তখন তারা ওই রুম থেকে, আমি তো হাঁটতে পারি না একেবারে, মানে শরীরে কোনো আর লোড নিতে পারতেছি না, 2টা কনস্টেবল এর মাধ্যমে তারা আমাকে উঠিয়ে নেয়। নিয়ে এসি জাভেদ ইকবাল প্রীতম আমাকে প্রথমে একটা রুমে নিয়ে যায়, সে রুমে দেখায় হচ্ছে নাহিদ আসিফকে, আরেকটা রুমে দেখায়, মানে 3টা রুমে। নাহিদ আসিফ বলতে নাহিদ, জি, আমাদের ওই সময় সমন্বয়ক ছিল নাহিদ ইসলাম।
আমি একটু শর্ট নাম করেই বলছি, এই কারণে 6 জনের বিষয় ছিল। আরেকটা রুমে হচ্ছে আবু বাকের মজুমদার, আরেকটা রুমে হচ্ছে মানে 3টা রুমে 2 জন করে রাখছিল তখন। তো দেখাই বলে এই যে ওদেরকে নিয়ে আসছি, ওরা সাধারণ শিক্ষার্থী, তুই যদি সাধারণ শিক্ষার্থী হোস, ওরা অলরেডি একটু বলি যে ওই 28শে জুলাইয়ে কিন্তু তারা কিন্তু তাদের দাবি প্রত্যাহার করে নিয়েছিল, মানে ঠিক ওই মোমেন্টের ঘটনা, জিডিবি অফিসের ওই মোমেন্টের ঘটনা। তারা আমাকে বলছে দেখ তারা কিন্তু তাদের দাবি, তারা যে স্ট্যান্ডে ছিল এটা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। তো তুই কেন বলতেছিস সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ আছে, সাধারণ মানুষ চাই এই ফ্যাসিস্টের পক্ষে, মানে ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে সরাতে চাই, তুই কেন বলতেছিস? ওরা কিন্তু ওদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে অলরেডি। এটা কিন্তু প্রেস ব্রিফিং হবে একটু পরে। তখন এই 3টা রুমে তাদেরকে দেখায়, আমাদের আরও কয়েকজন নেতাকে সেখানে নিয়ে দেখায়, এবং পরবর্তীতে আরেকটা রুমে নিয়ে আসে, মানে ওখানে অনেকগুলো রুম, আরেকটা রুমে নিয়ে আসে। ওখানে তখন কিছু ওসি এবং হচ্ছে কিছু এসআইকে দায়িত্ব দেয় নির্যাতনটা এরকম চলে যে পিস্তল বের করে মাথায় ধরে, তোর তো ক্রসফায়ার দিব, এখন তুই বল যে এই যে আন্দোলনটা করছিস এই আন্দোলনের স্বীকারোক্তি দি, এই যে মেট্রো রেল পুরাইছিস, পুলিশ মারছিস, সেগুলোর স্বীকারোক্তি দি। এইভাবে চলতে থাকে 28 জুলাই, এইভাবে সারাদিন ব্যাপী বিভিন্ন। ও একটু বলে রাখি যে আমাকে যে ওই 28 জুলাইয়ের এই যে 30 মিনিটের নির্যাতনে আমার শরীর থেকে রক্ত বেরোয় এবং আমার কাপড় ওয়াশরুমে যে চেঞ্জ করে অন্য কাপড় পরতে হয়েছে, ওই কাপড় নোংরা হয়ে গিয়েছিল নির্যাতনের ফলে। তো 28 জুলাই এইভাবে সারাদিন ব্যাপী এক একটা ওসি আসে, এক একটা এসআই আসে, কথা বলে, নানান কিছু টর্চার, এই যে ভয়ভীতি, তোকে কিন্তু ক্রসফায়ার দিব, তুই এগুলো বিষয় স্বীকার কর, এগুলো চলে। রাত্রেবেলা 11টা-12টার দিকে আমরা রাতের গল্প শুনবো, রাতের স্মৃতিটা শুনবো। আমরা একটু আলবেরুনি সৈকতের কাছ থেকে শুনে আসি, এরপরে নিপীড়নের স্মৃতি, সরাসরি ভিকটিম। 4 আগস্টে আমরা ওই বিশ্ব রোড থেকে করিল বসি রোড থেকে যমুনা, এখানে আমরা তখন দায়িত্বে ছিলাম আর কি, আন্দোলনটা বেগবান করার জন্য। তো হঠাৎ দেখলাম যে পুলিশের 3-4টা প্লাটুন পুলিশ এসে তারা টিয়ার গ্যাস মারা শুরু করলো, সাথে সাথে গুলি করা শুরু করলো। তো আমি দৌড়াচ্ছি, সাথে সাথে আমার সাথে একটা বন্ধু ছিল, ও দৌড়াচ্ছে। রাস্তার ওপারে হঠাৎ দেখলাম একজন পড়ে গেল, সে গুলি খেয়ে ওখান থেকে। হ্যাঁ, ওই দিনকে ওখানে 3টা মার্ডার হয়, মানে গুলিতে, পুলিশের গুলিতে, মানে র্যাবও ছিল। এরপর আমরা খবর পেলাম যে রামপুরাতেও তখন হেলিকপ্টার দিয়ে গুলি হচ্ছে। রামপুরা থেকে আমাদের বিশ্ব রোড পর্যন্ত সবগুলো কিন্তু মাথায় গুলি, কারণ তারা ছাদে বসে স্নাইপার দিয়ে গুলি করছে। তো এখানে ওই সময় কিন্তু আমরা খুব আতঙ্কের ভিতরে, যখনই আমরা মিছিল নিয়ে ইট পাটকেল ছোড়া শুরু করি, তারা গুলি করে, আমরা আবার পিছু হটি। তো এরকম যে একটা বিভীষিকাময় যে অবস্থা। 7 তারিখে আমি একটা ভিডিও পাই গ্রুপে, বসুন্ধরা একটা গ্রুপ আছে, সেখানে দেখি যে আমার ভিডিও সহ ওখানে একটা ছেলে ইউনিভার্সিটির নর্থ সাউথের, ও আন্দোলন ওই সময়টা ভিডিও করে ও একটা ক্লিপ করে ছেড়েছে। হঠাৎ করে দেখে যে না, আমাকেও ভিডিওতে দেখা যাচ্ছে। তো চিন্তা করলাম যে না, আমরা রাস্তায় ছিলাম, দেশটা যদি দ্বিতীয়বার স্বাধীন হলো, আসলে আমাদের এটা সার্থক ছিল। আপনি কেন আন্দোলনে মাঠে নামতে গেলেন? সবাই রাস্তায়, তারা জীবন দেওয়ার জন্য, আবু সাইদের মতো লোক যখন দেখলাম যে মানে জীবন দেওয়ার জন্য হাত উঁচু করে আছে। আমরা ওই সময়, যেহেতু আমি রাজনীতি করি ছোটোবেলা থেকে, আমি একটু বলি, আমার বাবা ছিলেন থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, তার হাতেই থানা বিএনপি প্রতিষ্ঠা হয়, সজিয়া রহমান প্রেসিডেন্টের ডিরেক্ট নির্দেশে আর কি, তাকে ডেকে এনে দায়িত্ব দেওয়া হয়। তো তার সন্তান আমি। তা আমি এই কারণেই আমি ওই যে ছোটবেলা থেকে আমি রাজনীতিতে অভ্যস্ত, একদম স্কুল লাইফ থেকে জড়িয়ে পড়া। তো এরপরে আমি বিভিন্ন পোস্টে ছিলাম, ছাত্রদল, যুবদল, বিএনপির 7টা-8টা পোস্ট শেষ করে আমি এখন সদস্য সচিব। তো আল্লাহর রহমতে স্বচ্ছভাবে রাজনীতি করার চেষ্টা করি। তো ওই যে রাজনীতি থেকে যেটা পাওয়া, ওই স্পিডে কিন্তু আমি মাঠে ছিলাম। আচ্ছা, আপনার কাছ থেকে আবারও শুনবো, মিনার রাতে কি হলো 11টার পরে? যখন গারোদেনে রাত্রেবেলা অনেক পরিচিত মানুষ পাইলাম এবং জানতে পারি যে এখান থেকে যে কোনো সময় ডাক আসতে পারে। তার পরের দিন 29শে জুলাই আমাকে ডাকে হচ্ছে ঠিক 12টার দিকে, দুপুর 12টায় ডাকে আমাকে। টাইমিংটা হচ্ছে ঠিক 11 ঘন্টা। 29শে জুলাই ছিল ঠিক 11 ঘন্টা, 12টা থেকে রাত্রি 11টা পর্যন্ত একটানা নির্যাতন। এই নির্যাতনটা হচ্ছে আমার ফোনে সব কিছু ধরে ডকুমেন্ট দিয়েছে, প্রায় 25,000 ছবি ভিডিও রয়েছিল, আমার কোনো কিছু ডিলিট করা ছিল না। তারা আমার পুরো রাজনীতির অনেক ছবি ভিডিও পেয়েছে। তো তাদের মাথায় সেট করে নেয় যে এর মাধ্যমে আমরা হচ্ছে এই মেট্রো রেল পোড়া এবং হচ্ছে পুলিশ হত্যার স্বীকারোক্তি নিব
এবং হচ্ছে এর মাধ্যমে আমরা এই বিএনপির বা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করব। মানে আপনাকে টোপ বানানো। টোপ বানানো, এটা আমি বুঝতে পারি। কেন বুঝতে পারি? আমি অনেক গল্প শুনেছি আগে, সুতরাং আমি ওইভাবে প্রিপারেশন নেই। তখন তারা এসির রুম, এসি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের রুমে, আর এই ডিসির রুমে আরেকটা রুম ছিল, এটা কিসের রুম আমি জানি না, নির্যাতনের রুম বলা যাবে এটাকে, যে রুমে নিয়ে নির্যাতন করতো। এই 3টা রুমে ঠিক আধা ঘন্টা আমাকে এই রুমে রাখতো, রেখে মারপিট করতো। আর ম্যাক্সিমাম টাইম মাথায় পিস্তল। মারপিটগুলো কেমন ছিল আসলে? মারপিটগুলো হচ্ছে, আমি একটু বলি যে 28 জুলাই তো ছিলই, 29 জুলাইও মারপিটগুলো বেঁধে, মানে যখন মারতো, মানে আমরা মারে কখনো কখনো মানে এমন মার দিত যে এই শব্দে চিৎকার করে মা বাবা বলে চিৎকার দিতাম, এরকম মার কখনো কখনো দিত, যে আপনার পিঠে আপনার হচ্ছে যে চাপ দিয়ে হাত টানা দিয়ে পেছন দিকে টানা দিত। আর লাঠিগুলোতে যখন মারতো, একটু বলি যে আমি এই ঘটনার 15 দিন পরের ছবি আমি দেখেছি, যে আমার ওই মায়ের চিহ্নগুলো কেমন ছিল। তো পিঠে টানা দিয়ে এই যে মারতো হাত বেঁধে, তো এগুলো মারতে মারতে জখম হয়ে যায়, এগুলো তো পুরো শরীর ব্যথা, আমরা তো কোথাও বসতে পারি না, শুইতেও পারি না, কিচ্ছু করতে পারি না, এরকম একটা বিষয় ছিল। আর ম্যাক্সিমাম টাইম যেটা ছিল যে পিস্তল ধরে বলতো, তোকে তো কোর্স ফায়ার করে দিব, তোর বাড়ি তো বগুড়া, বাগবাড়ি বাড়ি, তুই ছাত্রদল করিস, তোকে তো কোর্স ফায়ার করে দিব, তুই এগুলো স্বীকার করে নে যে তুই তারেক রহমান তোকে নির্দেশ দিয়েছে মেট্রোল পোড়ানোর জন্য, এই যে এগুলো আন্দোলন করে পুলিশ হত্যা করার জন্য। আর সবচেয়ে বেশি যেটা করতো, তুই নেতৃবৃন্দকে, তোর এই যে প্রেসিডেন্টকে কল কর, প্রেসিডেন্ট নাম্বার বের করে দিতে বলছে, না প্রেসিডেন্ট কল করলে তো পাবো না, আচ্ছা কল করতো। এইভাবে টানা 11 ঘন্টা, আধা ঘন্টা পর পর আরেকটা রুমে নিত, এবং মানে পিটাতো আধা ঘন্টা পর পিটাতো। হ্যাঁ, আধা ঘন্টা পর পর পিটাতো। এর মধ্যে কি খেতে দিত কিছু? আমাদেরকে খেতে দিয়েছিল, খাবারগুলো আমরা খেতে পারতাম না, কারণ আমরা শারীরিকভাবে এতটা অসুস্থ ছিলাম। এই ধরনের মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, হ্যাঁ, মানসিক সব মিলিয়ে আসলে খাবার মতো মাথায় রুচি তো ছিল না। সবসময় টেনশন কাজ করতো যে কখন যে মেরে আমাকে ফেলে। মেরে ফেলবে, না আমি বেঁচে থাকবো, মানে না আমি মৃত্যুর জেলে জন্য যাবো, অপেক্ষা কিছু করা, জানি না। বিষয়টা এরকম ছিল? হ্যাঁ, তুচ্ছতা ছিল একদম। তো যখন সন্ধ্যা হইলো, সন্ধ্যার পর থেকে মাথায় চিন্তা হলো আসলে কি আমাকে কোর্স ফায়ার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে কিনা। অ্যাটেনশন করতো আমাকে, এই যে বিভিন্ন লোকেশন নিত, কার কই বাসা, আমি বিভিন্ন জনের লোকেশন বলেছি, তো তারা প্ল্যান করে 3টা জায়গায় নেওয়ার জন্য। এই লোকেশনগুলো নিত, নিয়ে বলতো তুই যদি ওই লোকেশনে যেয়ে যদি তাকে ধরিয়ে না দিতে পারিস, তো তাহলে তোকে কিন্তু আর ফেরত নিয়ে আসবো না। রাত্রেবেলা তারা বা আমাকে নিয়ে এই যে ক্রস ফায়ার দিবে, মানসিক পীড়া দিত পিস্তল ধরে। এরপরে জেলে পাঠালো না, ওখান থেকে ছেড়ে দিল? এই 29 জুলাই 11 ঘন্টা টানা নির্যাতনের পরে তারা আমাকে সেই দিন আবার গারদে পাঠায়। ঠিক পরের দিন 30শে জুলাই আবার তারা নেয়, এবং সেদিনও অনেক ধরনের নির্যাতন করে। এই মার তো এগুলো চলেই, বিশেষ করে মানসিকভাবে নির্যাতন করতো বিভিন্ন কথা বলে। এই 28 জুলাই, 29 জুলাই এবং 30 জুলাই মিলিয়ে আমার থেকে 6 বার তারা ভিডিও ডকুমেন্ট করে স্বীকারোক্তি, যে এবং এই পিস্তল ধরে স্বীকারোক্তিগুলো নিত, ঠিক পিস্তল ধরতো এই পাশ দিয়ে, এগুলো বলতে হবে। কিন্তু আমার যেটা, আমি যেহেতু রাজনীতি করি, আমার একটা যে আত্মবিশ্বাসের জায়গা, সেটা হচ্ছে আমাকে প্রথম দিন 28 জুলাই আরেকটা পয়েন্ট জিজ্ঞেস করেছিল, তুই সাধারণ শিক্ষার্থী কিভাবে হোস, তোর বয়স কত? তো আমার মাথায় ইনস্ট্যান্ট সেন্সে এসেছিল যে আমার বয়সটা 30 বছরের পরে বললে হয়তো বা তারা চিন্তা করবে তোর তো এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীর যে আন্দোলন, এই আন্দোলনের তো প্রেক্ষাপট নাই। তখন আমি বলেছিলাম 28 বছর, মানে ইনস্ট্যান্ট জাস্ট সেন্সে নিয়েছিলাম যে এটা 28 বছর বললে আমি সাধারণ শিক্ষার্থীর হয়তো প্রেক্ষাপটে যাবে বিষয়টা। তো ঠিক 30শে জুলাই একইভাবে আমার উপর নির্যাতন হয়। তারপরে যেটা ঘটে, যে যেদিন আমাকে কোর্টে উঠাবে, সেদিন আমার নির্যাতনের ফলে আমার শারীরিক কন্ডিশন এমন ছিল যে আমাকে যখন রিপোর্টগুলো লিখে নেয়, তখন তারা সময়টা খুব অল্প ছিল, যার কারণে তারা লিখে নেয় যে ওর মেডিকেল রিপোর্ট দরকার আমার শারীরিক নির্যাতনের কারণে। তো তখন আমাকে তারা মোটামুটি জোর জবরদস্তি করে বলে দেয় যে কোর্টে যে, মানে যেহেতু টাইম পাচ্ছিল না মেডিকেল রিপোর্টটা নেওয়ার জন্য, বলে দেয় যে তোকে আমি রিমান্ড দিচ্ছি না, কিন্তু কোর্টে যেই বলবে তোর ওপর কোনো ধরনের নির্যাতন হয়নি। এবং ওই পুলিশ নিজে দায়িত্ব নিয়ে কোর্টেও এটাই বলে দিয়েছে, আমাকে ওটাই বলতে হয়েছে। এবং তারপরে আমাকে তো কেরানীগঞ্জ জেলে পাঠায়। এর পরবর্তীতে আমি আবার, যেটা হয় সৌভাগ্যক্রমে, তখন এইচএসসি পরীক্ষা ছিল, কোনো কারণে এইচএসসি পরীক্ষার্থী বা সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার 4ই আগস্ট বের হয়েছিলাম, এবং ঠিক 5ই আগস্টে আবার শ্যামলী থেকে, আমি তখন ঠিক হাঁটতে পারি না, লাঠি ধরে এবং শ্যামলী থেকে আবার নেতৃত্ব দিয়ে
এই মিছিল নিয়ে আমি গণভবন গিয়েছিলাম, এই আগস্ট। 5ই আগস্টে গিয়েছিলাম এই ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের জন্য। আপনার উপরে যে সীমাহীন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হলো, এর তো এক ধরনের বিচার হওয়া উচিত। আপনি কেমন বিচার চান? বাংলাদেশে আর কখনো এই ধরনের নির্যাতনের পরিবেশ সৃষ্টি না হোক, এটা একটা। আরেকটা হচ্ছে আমার উপর যারা নির্যাতন করেছে তারা এই সরকার মানে ওই সরকারের ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারেরই কিন্তু বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ছিল। তাদের অবশ্যই এই দেশে সাধারণ মানুষের উপর নির্যাতনের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমি। জি, ধন্যবাদ। আব্দুল্লাহ আল বেরুনি সৈকত, আমরা শেষ করব। এই যে দীর্ঘ রাজনীতি করতে গিয়ে নানান সময় নানান ধরনের নিপীড়নের মুখে পড়েছেন, হামলার মুখে পড়তে হয়েছে। এগুলো তো একদম এগুলো তো রাজনীতি করা তো গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার। তো এগুলো তো অন্যায়ভাবে করা হয়েছে, এর তো এক ধরনের বিচার হওয়া উচিত। সেই বিচার কেমন হওয়া উচিত এবং ভবিষ্যতের বাংলাদেশকে কেমন প্রত্যাশা করেন? দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিশেষ করে যারা যারা এগুলো করেছে সবগুলো রেকর্ড আমাদের নেতাকর্মীরা সবাই জানেন, যে কোন থানায় কে কে এই কাজগুলো করেছে। তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যে ডিপার্টমেন্টে ভবিষ্যতে এবং আইনটাও পরিবর্তন করে যাতে ভবিষ্যতে এরকম প্র্যাকটিস আর বাংলাদেশে না হয়। আমরা সুন্দর একটা দেশ গড়তে চাই, আমরা দেশের জন্য সবাই কাজ করতে চাই। এই দুর্নীতিপরায়ণ বা এই যারা ফ্যাসিস্ট হাসিনার সাথে যারা দোষর ছিল তাদের বিচারে আওতা আনতে হবে। এটা আমার দাবি, আমাদের সবার দাবি। জি, ধন্যবাদ আব্দুল্লাহ আল বেরুনি সৈকত এবং মোহাম্মদ মিনার হোসেন, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। আব্দুল্লাহ আল বেরুনি সৈকত ও মোহাম্মদ মিনার হোসেনের জন্মস্থান ভিন্ন এলাকায় হলেও তাদের উপর হাসিনা রেজিমে চালানো নিপীড়নের রূপ প্রায় অভিন্ন। সৈকত সরাসরি রাজনীতি করে নির্যাতিত হয়েছেন, হামলা মামলার মুখে পড়েছেন। এখানে কিছুটা হলেও হয়তো সান্ত্বনার জায়গা আছে, কিন্তু মিনারের উপরে চালানো নিপীড়ন নিয়ে কি বলার আছে? কারো বাড়ির পাশে বাড়ি, এটা কি অপরাধ হতে পারে? এমনই ছিল শেখ হাসিনার আমল, এমন নিষ্ঠুর আর নির্দয় ছিল হাসিনার পুলিশ বাহিনী। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে এসব নিপীড়নের বিচার হবে, ভবিষ্যতে আর যাতে কোনো শাসক এমন নিপীড়ক হয়ে ওঠার সুযোগ না পায়, প্রতিষ্ঠিত হবে এই দৃষ্টান্ত। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipiranersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।